৭ বছর পর দেশে ফিরছে খান বংশের দুই বড় ছেলে, আরিশান আরিশ খান, আবরার রাফিদ খান। এই ৭ বছরে রাফিদ দেশে ফিরতে চাইলেও আরিশ একটা বারের জন্যও দেশে ফিরতে চায়নি। হয়তো সে এখনও আসতো না, যদি না সময়টা তাকে বাধ্য করত। ঢাকা গুলশান এলাকায় খান বংশ সবচেয়ে উচ্চ নামিদামি বংশ, আর ৫টা নামিদামি বংশের মতো খান বংশ অন্যতম একটি। আরিশের বাবারা মোট ৪ ভাই ১ বোন। আরিশের বাবা সবার বড়, ওনার নাম সাফওয়ান খান। রাফিদের বাবা মেঝো, ওনার নাম মাহমুদ খান। ওনার রাফিদের পাশাপাশি আরও একটা ছেলে আছে, ছেলে আজমান খান আয়ান, বয়স ২৩, এবার ভার্সিটি 3rd ইয়ারে পড়ে। সেজ চাচ্চু, ওনার নাম সাইফুল খান। ওনার 2 মেয়ে, মেয়ে রোদেলা খান রোদ, বয়স এবার 20, এইচএসসি পরীক্ষা দিয়েছে। আয়েশা খান ফারি, বয়স 18, এবার ইন্টার 1st ইয়ার। ছোট চাচ্চু, ওনার নাম ইউনুস খান। ওনার 3 মেয়ে, সুমাইয়া খান ইভা, বয়স 19, ভার্সিটি 1st ইয়ার। মরিয়ম খান জুথি, বয়স 17, এবার এসএসসি পরীক্ষা দিচ্ছে। মুনিয়া খান মনি, বয়স 11, ক্লাস 4-এ পড়ে। আরিশ ওর বাবা মার একমাত্র ছেলে। বিশাল বড় ব্যবসা খান বংশের। দেশের প্রতিটা নামি জায়গায় তাদের প্রতিষ্ঠিত অফিস আছে, এবং কি দেশের বাইরেও তাদের ব্যবসার কাজকার্য চালানো হয়। তাদের খান বংশ আরও একটি নামে পরিচিত, মির্জানি বংশ, যার মানে আদিপুরুষ থেকে কঠিনত্ব রাজনীতিবিদ। ঢাকা গুলশান এলাকায় মির্জানি বংশ নাম নিলে এক নামে লোকেরা তাদেরকে চিনে। আজ এত নাম সুনাম শুধুমাত্র তাদের ভ্রাতৃত্বই ছিল মূলধন। সেখান থেকেই বিস্তার আজকের সাম্রাজ্য। ওই যে যেখানে হাতে হাত সেখানেই ইতিহাস রচনা হয়। কথাই আছে না, একতাই বল। আজ সবাই হাতে হাত রেখে তাদের যৌথ পরিবারকে এখনও ধরে রেখেছেন, এবং তাদের দেখলে মনে হয় বাড়ির সকলের প্রাণ যেন এক সুতোয় বাঁধা। তবে ওনাদের 4 ভাইয়ের মধ্যে ছোট ভাইয়ের ব্যবসার কাজ কিংবা রাজনীতি কোনোটাই পছন্দ ছিল না। ওনার দেশের জন্য কাজ করতে ভালো লাগতো, তাই উনি ভাইদের মতামত নিয়েই দেশ সেবার জন্য সেনাবাহিনীতে যোগদান করে। ওনার প্রথম চাকরি জীবন ভালো কাটলেও 2009 সালে আর্মি এবং বিজেপির পিলখানায় গণ্ডগোল হওয়ার পর 2014 সালে বিজেপিও আর্মি হল মিটিংয়ের বসেছিল। সেখানে গোলাগুলি হওয়ার পর সে আর বাড়ি ফিরেনি। ওনার নিখোঁজ হওয়ার পর ওনার বাকি 3 ভাই থানায় নিখোঁজ এফআইআর করেছিল, তবে পুলিশরা নাকি ওনাকে খুঁজে পায়নি। ওনারা বংশগত রাজনীতিবিদ হওয়ার কারণে ভাইকে খুঁজে পায়নি বলে 2জন পুলিশের চাকরি নিয়েছিলেন, তবে এতেও কাজ হয়নি বলে ওনারা নিজেরাই অনেক খোঁজাখুঁজি করেছেন, তবে ফলাফল শূন্য। তাই এক প্রকার হতাশা নিয়ে হয়ে ওনারা ভেবেই নিয়েছেন ওনাদের ছোট ভাই আর জীবিত নেই। রাফিদ 7 বছর পরে দেশে ফিরছে, তাই তাকে নিতে তার বাবা বরাব্ব আর ভাই আয়ান এসেছে। কিছুক্ষণ দাঁড়াতে রাফিদকে টলি হাতে প্লেন থেকে নামতে দেখে সবার মুখে হাসি ফুটে ওঠে। রাফিদকে রিসিভ করতে কিছু পা এগোতেই চোখে পড়ে রাফিদের পাশ ধরে লাগেজ হাতে নেমে আসছে আরিশ। আরিশকে রাফিদের সাথে দেখে সবার চোখ কোঠায় ওঠার উপক্রম। সবার পায়ের কদম যেন ওখানেই স্তব্ধ হয়ে যায়। সবাই শুধু অবিশ্বাস্য চোখে তাকিয়ে আছে সামনের দিকে। আরিশের বাবা আরিশকে দেখে আবেগকে ধরে রাখতে না পেরে চোখের পানি ছেড়ে দিয়ে দৌড়ে যায় ছেলের কাছে। ততক্ষণে আয়ান ও প্রাণপ্রিয় বন্ধুর মতো ভাইকে দেখে দৌড়ে গিয়ে আরিশকে হাসি মুখে হাঁক করে বলে, ভাই তুমি দেশে ফিরেছো? আমার না নিজের চোখকে বিশ্বাস হচ্ছে না। অবিশ্বাসের কিচ্ছু নেই। আচ্ছা, মেয়েদের মতো একদম গা ঘেঁষাঘেঁষি করবি না। ওদের কথার মধ্যে সাফওয়ান খান যখন আরিশকে জড়িয়ে ধরবেন, তখন আরিশ আয়ানকে পাশ কাটিয়ে সামনের দিকে হাঁটতে হাঁটতে ওর বাবার উদ্দেশ্যে বলল, আয়ান, ওনাকে বলে দে আমার কারো বাড়তি আধিক্যতার প্রয়োজন নেই। সাফওয়ান খান আর কথা বাড়ালেন না। ছেলের যে ওনার প্রতি গভীর রাগ ক্ষোভ জমে আছে সে বিষয়ে উনি আগে থেকেই অবগত, এবং কি তার ছেলেটা যে কতটা পরিমাণ জেদি তেরা সেটা সে এই 7 বছরে উনি ভালোই বুঝেছেন। তাছাড়া এত বছর পর ছেলেটা নিজ ইচ্ছায় দেশে এসেছে, তাও উনি এখন বাড়তি ঝামেলা চান না। ছেলেটা না হয় কিছুদিন থাকুক,
তারপর না হয় মানিয়ে নেওয়া যাবে। তবে আরিশ যে ওনাকে এড়িয়ে চলে এটা উনি বাপ হিসেবে মেনে নিতে পারেন না। দীর্ঘ নিঃশ্বাস ফেলে ছেলের যাওয়ার দিকে তাকিয়ে রাফিদের তাড়া দেয় বাসায় যাওয়ার উদ্দেশ্যে। বাড়ির ছেলে বাড়ি ফিরছে, তাই মা চাচিদেরও রান্নাঘরে হরেক রকম রান্নার বাহারি চলছে। কে কোনটা রান্না করবে, করে খাওয়াবেন সেটা নিয়ে ব্যস্ত। কিরে, লেবুর শরবতটা বানিয়েছিস? সানজিদা খান আরিশের আম্মু। হ্যাঁ ভাবি, সব হয়ে গেছে। এখন আমি একটু বসার ঘরের দিকে যাই। ওনারা নাকি অনেকক্ষণ আগেই এয়ারপোর্ট থেকে রওনা দিয়ে দিয়েছেন। আজ কত বছর ধরে আমার ছেলেটাকে দেখি না। লিমা খান রাফিদের আম্মু। মেজো জায়ের কথা শুনে বুকটা ধুক করে ওঠে ওনার। ওনার ছেলেটাকে ও তো আজ 60টা বছর ধরে দেখেন না। মুহূর্তেই ওনার চিবুক আগুন হয়ে যায়। দাঁত কিরমির করে মনে মনে ভাবে আজ ওনার ছেলেটাও ওনার কাছে থাকতো, ওনারও বুক ভরা থাকতো। কিন্তু ওই মেয়েটার জন্য তার ছেলেটা আজ তার থেকে দূরে। সব ওই অপয়া মেয়েটার জন্য। উনি মনে মনে শপথ করেন যেই অপয়ার জন্য উনি ওনার ছেলেকে হারিয়েছেন, সেই মেয়েকে উনি কোনোদিন শান্তিতে থাকতে দিবেন না। ওনার এসব ভাবার মধ্যে সেজ যা মেহজাবিন খান, ছোট যা মোমেনা খানের মুখের খুশি আর্তনাদে ওনার কানে আসেন। রাফিদরা চলে এসেছে। উনিও আর বেশি কিছু ভাবলেন না, শরবতের গ্লাস হাতে নিয়ে বসার ঘরের দিকে গেলেন। কিন্তু দরজায় রাফিদের পাশাপাশি আরিশকে বাসায় ঢুকতে দেখে সানজিদা খানের হাত থেকে শরবতের গ্লাসটা ঠাস করে ফ্লোরে পড়ে টুকরো টুকরো হয়ে যায়। চোখের সামনে প্রাণপ্রিয় ছেলেকে দেখে ছুটে গিয়ে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করে দেন। ওনার মতো ওনার বাকি জায়ের মুখেও রিয়াকশান প্রায় একই রকম। ওনারা হয়তো এটা আশা করেনি, তাই তারা কিছুক্ষণ সবাই মুখ চাওয়াচাই করে ছুটে যায় আরিশের কাছে। রাফিদও যে এত বছর পর দেশে ফিরেছে সেটা যেন কারো মনেই নেই। সবাই ওকে রেখে আরিশকে নিয়ে ব্যস্ত। কেউ শরবত খাওয়াতে ব্যস্ত, কেউ আরিশের এত বছর পরে দেশে ফিরেনি কেন, এত রাগ ক্ষোভ কেন তার এ বাড়ির ওপর, সেটা জানতে ব্যস্ত। এসব দেখে রাফিদ কিছুটা বিরক্তি ভঙ্গিমা নিয়ে সোফায় বসে সবার অ্যাটেনশন নেওয়ার জন্য বলল, আম্মু, আমাকে এক গ্লাস লেবুর শরবত দাও, অনেক জার্নি করছি। ততক্ষণে সবাই আরিশকে রেখে রাফিদের দিকে ঘুরে তাকায়। ওদের আসতে দেখে রোদ দৌড়ে এসে বলে, আমি রুমের জানালা থেকে দেখলাম আরিশ ভাইয়া এসেছে। কই সে? এদিক ওদিক তাকিয়ে রোদের কথা শুনে ওর আম্মু বলল, এই তো আরিশ, পরে কথা বলবি, আগে যা কিচেন থেকে রাদিফের জন্য লেবুর শরবতটা নিয়ে আয়। রোদ হাসি মুখে মায়ের কথা মতো কিচেন থেকে লেবুর শরবত নিয়ে এসে রাফিদকে দেয়। বসার ঘরে সবাই হইচই শুনে ইভামণি ও সিঁড়ি বেয়ে নিচে আসে। নিচে এসে আরিশকে দেখে ওদের মুখে হাসি ফুটে ওঠে। মনি দৌড়ে এসে রাফিদের পাশে এসে আহ্লাদি কণ্ঠে বলল, ভাইয়া, আমার জন্য গিফট নিয়ে এসেছো? এই তো ছোট আপু, তোমাদের সবার জন্য গিফট নিয়ে এসেছি। সত্যি? তবে সবাই তো তোমরা এখানে, ফারিয়ার জ্যোতি কই? ফারি আপু তো রুমে আছে, আর জ্যোতি আপু পরীক্ষা দিতে গেছে। ও হ্যাঁ, আমি তো ভুলেই গেছিলাম, ওর এক্সাম শুরু হয়েছে। ওর শব্দটা শুনে আরিশ তীক্ষ্ণ দৃষ্টিতে রাফিদের দিকে তাকায়। পরে ওভাবে তাকিয়েই ডেভিল মার্কা বাঁকা হাসি দেয়। রাফিদ সবাইকে একে একে সবার জন্য আনা উপহারগুলো সবাইকে দিয়ে দিল। সর্বশেষ বড় একটা বক্স ওর সামনের টেবিলটায় রেখে মোমিনা খানের দিকে তাকিয়ে বলল, মামুনি, এটা জ্যোতির জন্য, ও আসলে এটা দিয়ে দিও। ঠিক আছে, দিয়ে দিব। বিরক্তি ভঙ্গি মানিয়ে ততক্ষণে ফারিও নিচে এসে ওর গিফট বুঝে নেয়। গিফটগুলো হাতে নিয়ে মনি ফারি দৌড়ে আরিশের সামনে গিয়ে বলল, রাফিন ভাইয়া তো এতগুলো গিফট দিল, তুমি আমাদের জন্য কোনো গিফট আনোনি? আরিশ মমতাময়ী মাকে বুকের কাছ থেকে সরিয়ে মনির গাল দুটো টেনে বলল, আনবো না কেন? আমিও সবার জন্য গিফট নিয়ে এসেছি, একটু অপেক্ষা কর, সবার গিফট দিয়ে দিচ্ছি। রাফিদ আরিশের কথা শুনে মুখ ভেঙচি দিয়ে মনে মনে বলল, আসছে গিফট আনছি, আমাকে গিফট কিনতে দেখে গিফট কিনে এখন বাহাদুরি সাজছে। আরিশ সবার গিফট সবাইকে বুঝিয়ে দিয়ে রুমে যেতে নিলে ফারি বলে, ভাইয়া, তোমার মৌয়ের জন্য কিছু আনুনি?
আরিশ কথাটা শুনল, তবে পিছন ঘুরে তাকালো না। নিজের মতো করে রুমের দিকে অন্য একটা টলি নিয়ে হনহন করে চলে গেল। যানজটহীন পরিবেশ, বৈশাখী রৌদ্র, গরমের উত্তাপে মানুষ প্রায় অতিষ্ঠ হয়ে গেছে। এত কড়া রোদ, ধুলোবালি, ওরা পরিবেশ মুহূর্তেই কালো মেঘে ঢেকে গেছে। হবে না কেন বৈশাখী মাস বলতে কথা, ধুম করেই যেন আকাশ জুড়ে কালো মেঘের হাতছানি। কিছুক্ষণ পরেই যেন থমছে বৃষ্টি নামবে। হলেও তাই, ধুমধুম আকারের সর্বশক্তি নিয়ে যেন বৃষ্টি পৃথিবীর বুকে বর্ষিত হচ্ছে। জুথিও মাত্র পরীক্ষা দিয়ে পরীক্ষার হল থেকে বের হয়েছিল। এত বৃষ্টি দেখে একটা একটা জায়গায় কিছুক্ষণ দাঁড়ায়, তবে 1:30 বেজে যাওয়ায় আর দাঁড়ালো না। হয়তো 30 মিনিট লেট হওয়াতে মন্দ শুনতে পারে, তাই বৃষ্টির ভিতর ভিজে ভিজে বাড়িতে আসলো। কারণ আর দেরি করলে বাসায় এসে তাকে হাজারটা কথা শুনতে হবে এবং কি মারও খেতে হতে পারে। তাই সব কিছু চিন্তা করে এই সিদ্ধান্ত। বাসায় এসে ভিজা জামা কাপড় তাড়াতাড়ি করে চেঞ্জ করে নেয়। এমনিতেই এই হঠাৎ বৃষ্টিতে এক লাগাত 2 দিন ভিজার কারণে ঠান্ডা লেগে গেছে। আজ আবারও ভিজলো। শরীর ঠিক থাকে কিনা কে জানে। পরীক্ষাগুলো আল্লাহ আল্লাহ করে ভালোভাবে দিতে পারলেই হলো। মানুষের একটা না একটা দিক তো থাকে তাকে সাপোর্ট করার জন্য, কিন্তু জুথির হয়তো সেই কপাল নেই। তাকে সাপোর্ট বা সেবা করার সেই কপাল নেই। তাই সে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বিছানায় গা এলিয়ে দিল। ফারি জুথিকে বাসায় ভিজে ভিজে আসতে দেখে রুমে থেকে দৌড়ে জুথির রুমে এসে হাজির হয়। মৌ, তোকে কতবার বলবো, তোর এখন পরীক্ষা চলছে, বৃষ্টিতে ভিজিস না ভিজিস না। এখন তো ঠান্ডা লাগিয়ে বসে আছিস, জ্বর আসলে তোকে দেখবে কে? তোর পরীক্ষা কে দিবে? ফারি রাগী দৃষ্টি নিয়ে কোমরে হাত দিয়ে কথাগুলো বলল। জুথি ফারির কথা শুনে শোয়া থেকে উঠে বসল। কেউ তাকে ভালো না বাসলেও, ওকে সাপোর্ট না করলেও এই একজন আছে যে ওকে সবসময় সাপোর্ট করে, ভালোবাসে। তবে ও একা এটা বললে ভুল হবে। ইভা, সেও জুথিকে ভীষণ ভালোবাসে এবং সব বিষয় সাপোর্ট করে। তবে ইভা জুথির আপন বোন হয়েও ওকে যতটা না ভালোবাসে, তার থেকেও ফারি ওকে ঠিক তার থেকেও ভালোবাসে। তাই আবারও একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, হয়েছে, বাদ দে না, আমি ঠিক হয়ে যাব, আর পরীক্ষাও আমিই দিব। ও হ্যাঁ, তোকে না কতবার বলেছি ওই নামে আমাকে ডাকবি না। হ্যাঁ, সেটা তো আমি জানি। আপনাকে কোনো কথা বললে আপনি তো শুনেন না, তাই আপনাকে বললাম না। যাই হোক, রাদিফ ভাই এসেছেন। কি? ভাইয়া চলে এসেছে? বলে রুম থেকে দৌড়ে যেতে নিলে ফারি আবার বলল, সাথে আরিশ ভাইয়া এসেছে। জুথির পা দুটো যেন ওখানে থমকে যায়। আরিশের নাম শুনে নিজের কানকে যেন বিশ্বাস করতে পারছে না। তার সমস্ত শরীর মধু কাঁপছে। তাই কাঁপা কাঁপা কণ্ঠে বলল, তুই মিথ্যা বলছিস তাই না? তুই আমাকে মিথ্যা বলছিস তাই না? তোর মনে হয় আমি তোকে মিথ্যা বলি? যাই হোক, তুই ফিরলে রাদিফ ভাই তোকে তার সাথে দেখা করতে বলেছে। ও হ্যাঁ, পরীক্ষা কেমন হলো তোর? সকাল থেকে কিছু খেয়েছিলি? না। হ্যাঁ, তা খাবেন কেন? যখন গ্যাস্ট্রিকে লাড়া দেবে তখন বুঝবেন। আরে রাগ করিস না, আজকে হল কেন্দ্রে পৌঁছানোর পরপরই হলে ঢুকিয়ে দিয়েছে, আর পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথেই বৃষ্টি শুরু হলো, তাই খাবার খাওয়ার আর সময় পাইনি। বুঝেছি, এখন খেতে চলেন। হ্যাঁ যাব, তবে আগে রাফিদ ভাইয়ার সাথে দেখা করে আসি। আচ্ছা, আমি তাহলে যাই, তুই তাড়াতাড়ি আসিস। আচ্ছা। ক্ষমতার পালা বদলে এখন এক নতুন দৃশ্যপট বাবার ছায়া মারিয়ে এবার ছেলেই নামছে নির্বাচনের ময়দানে। একদা যে ছিল উত্তরসূরি, আজ সেই দাবি রাখে সিংহাসনের। রক্তের সম্পর্কই এখন হয়ে উঠছে রাজনীতির প্রধান হাতিয়ার। তাই ক্ষমতাকে হাতের মুঠোয় আনার জন্য আরিশ তৎক্ষণে জামা কাপড় চেঞ্জ করে বেরিয়ে পড়েছিল। সকাল গড়িয়ে দুপুর, এখন পর্যন্ত বাড়ি ফেরার নাম নেই। সবকিছু ঠিকঠাক করেই সে আজ বাড়ি ফিরবে, এটাই সিদ্ধান্ত নিল। আরিশের পাশাপাশি আয়ান ও সকাল থেকে ওর পাশেই ছিল। বলতে গেলে আয়ান আরিশ দুজনার কলিজার বন্ধু। কেউ কারো কষ্ট বা অপমান সহ্য করতে পারে না।
আরিশ এত বছর দেশের বাইরে থাকলেও আর কারো সাথে কথা হোক কিংবা না হোক প্রতিনিয়ত আয়ানের সাথে কথাটা হতো। আর আজ আয়ানের জন্যই সে তার প্রিয়তার ক্ষণে ক্ষণে খবর পেয়েছে, প্রিয়তার খেয়াল রেখেছে, প্রিয়তার যোজনগুলো জানতে পেরেছে। ছেলেটা সেই আসার পরপরই বাসা থেকে বেরিয়ে গেছে। আপনি একটু দেখুন না কোথায় গেছে। ফোন দিলাম কতবার, রিং হলো, তবে রিসিভ করেনি। হ্যাঁ, জুথি সুন্দর সাদা রঙের একটা গোল ফ্রক পরে ড্রেসিং টেবিলের সামনে কোমর ছাড়িয়ে লম্বা চুলগুলো সোজা আঁচড়ে নিল, হলুদ ফর্সা গালে হালকা ক্রিম মেখে নিল, সাথে একটু সানস্ক্রিন। ব্যাস এতেই তাকে মাশাল্লাহ। সম্পূর্ণ রেডি হয়ে জুথি রাফিদের রুমে এসে বলল, তুমি আমাকে ডেকেছিলে ভাইয়া? হ্যাঁ, তবে তুমি আমাকে ডেকেছিলে এতটুকুই তো ঠিক ছিল। শেষের ভাইয়াটা না বললেও হতো। আপনি আমার বড় ভাই, তাই তো আপনাকে ভাইয়া বললাম। ইস, তোমার হাসিটা কতটা আকর্ষণীয়। বুঝলাম না। ওই যে তুমি হাসি দিলে তোমার হলুদ ফর্সা দুই গালে দুটো টোল পড়ে, আবার গোলাপি রাঙা ঠোঁটের নিচে কালো কুচকুচে কত সুন্দর একটা আকর্ষণীয় তিল, যা আমাকে বারবারে মুগ্ধ করে। জুথি রাফিদের কথা শুনে কিছুটা লজ্জা পায়, তাই কিছুটা সংকোচতা নিয়ে বলল, তুমি আমাকে কেন ডেকেছিলে? তোমার জন্য একটা গিফট আছে। গিফট না আম্মুর কাছে দিয়েছো? সেটা তো সবার সাথে পাও না গিফট। তোমার জন্য স্পেশাল একটা গিফট এনেছি। সত্যি? হ্যাঁ, একটু অপেক্ষা করো, এখনই দিচ্ছি। রাফিদ কিছুক্ষণ পর একটা শপিং ব্যাগ এনে জুথির হাতে দিয়ে হাসি মুখে বলল, তুমি বলেছিলে না তোমার একটা ফোন চাই, তাই তোমার জন্য বাইরে থেকে আসার সময় নিয়ে আসলাম। কি ফোন? অবিশ্বাস্য। বলে প্যাকেট থেকে গিফট পেপার মোড়ানো একটা বক্স বের করে ঘুরিয়ে ফিরিয়ে দেখতে থাকে। জুথি বক্সটা ঘুরিয়ে ফিরিয়ে দেখার মধ্যে রাফিদ সেদিক তাকিয়ে মুচকি হেসে বলল, তুমি খুশি? আরে কি বলছো তুমি? খুশি মানে? আমি এতগুলো খুশি। হাসি মুখে দুই হাত গোল গোল করে বলল, তোমাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। তাহলে তোমাকে কি বলে ডাকবো? সেটা তোমার ইচ্ছে। তুমি তো আমার অনেক বড়, তাই তোমাকে ভাইয়া বলেই ডাকবো। বলে চলে যেতে নিলে রাফিদ পেছন থেকে আবার বলে উঠল, তোমার কালো চুলগুলো অনেক সুন্দর, একদম তোমার মতো। জুথি আর দাঁড়ালো না। এসব তার নিত্যদিনের কারবার। যখন রাফিদ দেশে ছিল না তখন জুথির সাথে সবসময় ভিডিও কলে কথা হতো, আর তখন বিভিন্ন কথা বলে জুথিকে এমন লজ্জা দিত, জুথিও তেমন কিছু মনে করতো না, বড় ভাই মনে করে। টেবিলে খাবার পরিবেশন করে সানজিদা খান সকলকে খেতে আসার জন্য তাগিদ দিতে একে একে বাড়ির সকলেই টেবিলে খেতে বসে যায়। তার কিছুক্ষণ পরে জুথি সিঁড়ি দিয়ে নেমে এসে টেবিলে বসতে নিলে সানজিদা খান বলেন, সবাই খেয়ে নিক, সবার খাওয়া হয়ে গেলেই থালা বাসনগুলো ধুয়ে তারপর খেতে বসবে। জুথি আর বসলো না, কষ্টও পেল না। এটা সে প্রতিদিনই শোনে, তাই চুপচাপ টেবিলের এক কর্নারে গিয়ে দাঁড়াবে তার আগেই জুথির মা মোমেনা খান বললেন, রাদীপের সাথে যে আরিশও দেশে ফিরবে সেটা আমরা কেউই জানতাম না, তাই ওর রুমটা গোছানো হয়নি। যতক্ষণ আমরা খাবো তুই গিয়ে আরিশ বাবার রুমটা সুন্দর করে গুছিয়ে মুছে দিয়ে আয়। ইভা ভারী কিছু বলতে নিলে মোমেনা খান রাগের দৃষ্টিতে ওদের দিকে তাকায়। মোমেনা খানের এমন দৃষ্টি দেখে জুথিও আর কিছু বলার সাহস পেল না। সহসা আরিশের প্রতি মনে একরাশ ভয় নিয়ে রুমের দিকে এগিয়ে গেল। আরিশ যেন বাসায় না আসে আল্লাহ আল্লাহ করতে করতে রুমের প্রায় সব কাজ গুছানো শেষ করে এক জায়গায় দাঁড়াতেই সমস্ত শরীর ঘেমে একদম ছুঁই ছুঁই হয়ে গেছে মেয়েটার। সাদা জামা হওয়ার কারণে শরীরের অনেকটা জায়গায় স্পষ্ট বোঝা যাচ্ছে। অতিরঞ্জিত গরমে বিরক্ত হয়ে গায়ের ওড়নাটা বিছানার একটা কর্নারে রেখে ঘর মোছার জন্য বালতিটা হাতে নিল। ঘর মোছার শেষ পর্যায়ে হুট করে আরিশ হুঙ্কার ছাড়তে ছাড়তে রুমের ভেতরে প্রবেশ করে ঠাস করে দরজাটা লাগিয়ে দেয়। হঠাৎ ঠাস করে দরজা লাগানোর শব্দ পেয়ে জুথি মৃদু কেঁপে ওঠে। তাড়াতাড়ি করে পিছনে ঘুরে আরিশকে দেখে ওর চোখ ছানা বড়া হয়ে যায়। ওদিকে আরিশেরও সেম অবস্থা। সামনে সেই ফেলে রেখে যাওয়া বাচ্চা মেয়েটাকে চোখের সামনে এত বড় হতে দেখে আরিশ জুথির দিকে তীক্ষ্ণ চোখে খেয়াল করলো। জুথির গায়ে ওড়না নেই, চুলগুলো খোপা করা, শরীরে আকর্ষণীয় অনেক জায়গায় স্পষ্ট বোঝা যাচ্ছে। এটা দেখে আরিশ বাঁকা হাসলো।
কালো প্যান্ট, কালো শার্ট, ভিতরে সাদা গেঞ্জি, চুলগুলো সামনের দিকে অগোছালো, হাতে ব্র্যান্ডের ঘড়ি, গায়ের রং অনেকটা ফর্সা, লম্বা 6 ফিট, সব মিলিয়ে ছোট ধরনের একটা ক্রাশ খাওয়া জুথি। কিছুক্ষণ আরিশের দিকে ড্যাব ড্যাব করে চেয়ে থাকার মধ্যে ওর কানে আসে কঠিন কণ্ঠে বলা কিছু কথা। তোকে আবার রুমে আসার পারমিশন দিল কে? আর তোর সাহস বা হলো কি করে আবার রুমে আসার? ব্যাস এতটুকু কথাই যথেষ্ট ছিল যুথির ভয়কে বাড়িয়ে দেওয়ার জন্য। তার জন্যই এই বাড়ি ছেড়েছিল আরিশ, তার জন্যই এতটা বছর সে এই বাড়ি ফিরেনি। এখন এতটা বছর পর বাড়ি ফিরে তার উপর রাগ দেখিয়ে যদি আবার চলে যায়, তাহলে বাড়ির প্রতিটা মানুষ এবার ওকেই বাড়ি থেকেই বিদায় করে দিবে। সেই ভয়ে কিছুটা পিছিয়ে গিয়ে বলল, বিশ্বাস করেন ভাইয়া, আমি আপনার রুমে মোটেও আসতে চাইনি। আম্মু বলল আপনার রুমটা পরিষ্কার করে দিতে, তাই এসেছি। যুথি পিছিয়ে যেতে ওর খোপা করা চুলগুলো পিঠ ছড়িয়ে খুলে যেতে আরিশ সেদিকে তাকিয়ে বলল, বয়সের সাথে সবকিছুই তো বড় হয়ে গেছে তোর, এখন দেখতে আগের চেয়ে অনেক বেশি হট লাগছে। মানে? আরে তুই মানে বুঝতে পারছিস না? কাছে আয়, কি কি বড় হয়ে গেছে ছুঁয়ে দেখাই, তাহলেই বুঝে যাবি। যুথি আরিশের কথা শুনে ভ্রু কুঁচকে নিজের শরীরের দিকে ভালোভাবে পর্যবেক্ষণ করতে এবার আরিশের কথার মানে কিছুটা হলেও বুঝল। একটাবারও ভাবল না আরিশ অন্য কিছুর কথাও তো বলতে পারে, কিন্তু যুথির সেসব না ভেবে সে নিজে যা বোঝার বুঝে। সাথে সাথে নাউজুবিল্লাহ পড়ে বিছানার কাছে গিয়ে ওনাটা গায়ে ভালোভাবে জড়িয়ে বলল, আপনার রুম পরিষ্কার হয়ে গেছে, আমি এখন যাই। যেতে বলেছি। কথাটা বলে 2 পা সামনে দিতে আরিশের কথা শুনে পা দুটো থমকে যায় যুথির। ওখানে দাঁড়িয়েই কাঁপা কাঁপা কণ্ঠে বলল, থেকে কি করব? আমাকে চুমু খাবি? আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, এগুলো আপনি কি বলছেন ভাইয়া? বারবার কথা শেষে ভাইয়া ডাকটা শুনে আরিশের আগে থেকে দাও দাও করার রাগটা যেন আরো ঝলঝল করে উঠল। তাই তেড়ে গিয়ে যুথির 2 বাহু চেপে ধরে রুক্ষ কণ্ঠে বলল, কোনো ভাই হই না আমি তোর, বুঝেছিস? আস্তাগফিরুল্লাহ, বিদেশ গিয়ে মনে হয় মাথাটা পাগল হয়ে গেছে। কি সব গাঁজাখুরি কথা বলছে, আবার কত জোরে আমার বাহুটা চেপে রেখেছে। মনে মনে এসব কথা ভেবে আরিশের থেকে ছাড়া পাওয়ার জন্য মোচড়ামুচড়ি করে কিছু বলতে যাবে তার আগেই আরিশ বলল, অন্যের মুখে প্রশংসা শুনতে খুব ভালো লাগে, তাই না? তাদের থেকে অ্যাটেনশন নিতে ভালো লাগে, তাদের সামনে ঠ্যাং ঠ্যাং করতে খুব ভালো লাগে, তাই না? আর আমার সামনে আসলেই তোর ছোটবেলা থেকে যত সব নাটক শুরু হয়, তাই না? আজ তোর এই নাটকের শেষ বই আনবো আমি। যুথি আরিশের এমন কথাই ভয়ে জামার 2 সাইড শক্ত করে খামচে ধরে কোনো রকম তোতলাতে তোতলাতে বলল, কি এমন করেছি আমি যে আমাকে দেখার সাথে সাথে আপনি আমার সাথে এমন ব্যবহার করছেন? কি করেছিস, তাই না? আজ বোঝাচ্ছি কি করেছিস। বলেই ওকে ছেড়ে একটা মোটা দড়ি এনে ওর হাত দুটো বেঁধে দিল। যুথি আরিশকে ওর হাত বাঁধতে দেখে কান্নাজড়িত কণ্ঠে বলল, এভাবে হাতটা বাঁধছেন কেন? ব্যথা পাচ্ছি তো আমি। ব্যথা পা গিয়ে তুই আজ সারা রাতে ভাবেই বাঁধা থাকবি। ভাইয়া দোহাই লাগে আপনার, পরশু আমার পরীক্ষা আছে, আমাকে এভাবে আটকে রাখবেন না ভাই, আমি পড়তে পারবো না, পরীক্ষা ভালো হবে না, প্লিজ আমাকে যেতে দিন। বিশ্বাস করুন, মরে গেলেও এই রুমে আর পা রাখবো না, কোনোদিন না। জোরে জোরে কান্না করে কথাগুলো বলতে আরিশ সেদিক দিয়ে তাকিয়ে যুথির গাল চেপে ধরে বলল, এই রুমেই তোর শুরু, এই রুমেই তোর শেষ। গোধূলি শেষ বিকেলের তেজবিহীন সূর্য ডুবে গিয়ে সেই অনেকক্ষণ আগেই পৃথিবীর বুকে অন্ধকার নিয়ে এসেছে। শুধু শহরের চারিদিকে থেকে যানজটের আওয়াজ ভেসে আসছে। আরিশ যুথিকে তখন খাটের সাথে ওইভাবে বেঁধে রেখে দরজার বাহির থেকে পিন লক করে সেট আপ করে রেখে গেছে। আরিশ চলে যেতে যুথি অনেকবার হাত খোলার চেষ্টা করেছে, কিন্তু অতিরিক্ত টাইট হওয়ার জন্য খুলতে পারেনি। এক সময় সকাল থেকে না খাওয়া অতিরিক্ত কান্নার ফলে দুর্বলতা রেশ ধরে বাঁধা অবস্থায় সেখানেই ঘুমিয়ে যায়।
বাবার কথা মতো রাফিদও তখন খাবার খেয়ে পারিবারিক ব্যবসায় দেখভাল করতে গেছে, কারণ আরিশ ছাপ ছাপ বলে দিয়েছে সে কোনো ব্যবসার কাজ সামলাতে পারবে না, সে রাজনীতি করবে। তাই বাড়ির কেউ আর তাকে ব্যবসা সামলাতে জোর করেনি, কারণ আরিশ যা বলে তার বিরুদ্ধে গেলে সে আবারও সব কিছু ফেলে রেখে চলে যাবে। তাই ওনারা ছেলের কাজে চুপ থাকেন, ছেলে যা করে শান্তি পাচ্ছে পাক না। সাফওয়ান খান তো আর ছেলের নামে কম টাকা রাখেননি, যা রেখেছে তা অর্ধেকের অর্ধেক আরিশের খরচে লাগবে না। তা বংশের বড় ছেলে বলছে ব্যবসা করবে না, জিনিসটা তো সাফওয়ান খান একদম মেনে নিতে পারলেন না, ছেলের ওপর কিছু বলতেও পারলেন না। আয়ান ও আরিশের মতো রাজনীতি করবে বলে পরিবারকে জানায়, বাকি থাকে রাফিদ। এখন সেও যদি তাদের মতো রাজনীতি করতে চায়, রাজনীতিতে জড়িয়ে যায়, তাহলে ওনাদের ব্যবসা একদম রসাতলে যাবে। তাই সাফওয়ান খান ও মাহমুদ খান রাফিদকে আগেভাগে ব্যবসার কাজ বুঝিয়ে দেয়, যাতে ওদের মতো ওর না রাজনীতিতে জড়িয়ে পড়ে। এই বিষয়ে আরিশ ও আয়ান কেউ তেমন মাথা ঘামায়নি, কারণ আরিশের পারিবারিক ব্যবসা বাদেও নিজের আলাদা ব্যবসা আছে, সেটা ও বাহিরে থাকাকালীন ওখানে বসে পরিচালনা করেছে। তার পাশাপাশি আয়ান দেশে বসে আরিশকে সাহায্য করেছে। দুই ভাই মিলে ঠুনকো ব্যবসাকে আজ উচ্চ সীমানায় নিয়ে গেছে। যেই আরিশের ধারা কোনো কিছু হওয়া সম্ভব ছিল না, সে শুধু বুঝতো মারামারি ভাঙচুর করা, ক্ষমতা ক্ষমতা খেলা, সেই আরিশ আজ পরিবারের কাছে নিজেকে যোগ্য প্রমাণ করেছে। সে চাইলে আল্লাহর রহমতে সব পারে, সেটা তার পরিবারকে সে দেখিয়ে দিয়েছে। আরিশ, আয়ান ও আরিশের কিছু বন্ধু মিলে রাজনৈতিক বিষয়ে কিছু আলোচনা করছিল। এমন সময় আয়ন বলল, আরিশ ভাই, সেই সকালে এসে একবার বেরোলে, এখন আবার বাইরে এসেছ? বনু মানে তোমার মৌয়ের সাথে দেখা করেছিলে? আরিশের ততক্ষণে স্মরণে আসে তখনকার সময় তার মৌকে বেঁধে আসার কথা। এটা মনে আসতেই বসা থেকে দাঁড়িয়ে জোরে জোরে হাত দিয়ে মাথা বাড়ি দিয়ে সিট বলে ওঠে, গভীর কণ্ঠে দাঁত কিরমির করে বলল, ওই নারী আমাকে কোনোদিনও শান্তিতে থাকতে দেবে না, কাছেও যেতে দেবে না। ওই নারীকে তো আমি। এইটুকু বলে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বাইকে উঠে সবার উদ্দেশ্যে বলল, আমি গেলাম আমার মৌ ওরফে হাফ ফুটের সাথে রোমান্স করতে। তোরা সব ঠিকঠাকভাবে গুছিয়ে নিস, আর আয়ন, তোর কাজ শেষ হলে চলে আসিস। আয়ান আরিশের কথা শুনে মুচকি হেসে বলল, রোমান্স করতে যাবে নাকি অবশ মৌটাকে মরতে যাবে কে জানে, তোমার তো ঠিক নেই, এই পানি এই গরম। ও ভালোবাসা পাওয়ার যোগ্য রাখে না। এই বলে বাইক স্টার্ট দিয়ে চলে আসে আরিশ। মুখের ওপর শীতল কিছু অনুভব করতে আস্তে আস্তে চোখ খোলে তাকায় জুথি। দুর্বল থাকায় মাথাটা চক্কর দিতে থাকে, সাথে সাথে আবারও চোখ দুটো বন্ধ করে নেয়। ওর সামনে যে কেউ বসে ওকে স্থির দৃষ্টিতে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে, সেদিকে ওর কোনো খেয়াল নেই। আরিশ তার মৌকে তৃষ্ণার্ত দৃষ্টিতে দেখে আস্তে করে বলল, মৌচাক, তোমাকে আমার হয়েই থাকতে হবে, যেমন ছিলে ঠিক তেমনই ভাবে মৃত্যুর আগ পর্যন্ত। এই বলে জুথির হাতের বাঁধন খুলে দেয়। জুথি হাত খোলা পেয়ে দড়ির দাগ বসে যাওয়া জায়গাগুলোতে হাত দু হাতে মোড়াতে মোড়াতে বলল, আপনি এসেছেন? আমি আপনার জন্য অনেকক্ষণ বসেছিলাম, কিন্তু আপনি আসেননি। এখন প্লিজ আমাকে এখন যেতে দিন, আমার শরীরটা ভীষণ দুর্বল লাগছে। যেতে দিব, একটা শর্ত আছে, তবে কিছু ফেরতও দিব। জুথি আরিশের সামনে থেকে যাওয়ার জন্য তাড়াতাড়ি শর্ত মানতে রাজি হয়ে বলল, কি শর্ত? যদি তোর ওই গোলাপি রাঙা ঠোঁটের স্বাদ নিতে দিস, তাহলে তোকে আমি ফিজিক্যাল স্বাদ নিতে দেব, আর এটাই আমার পক্ষ থেকে ফেরত দেয়া। ছি, কিসব নোংরা কথা বলছেন আপনি? আরিশ ভাই আসছেন পর থেকে। ঠিকই বলেছিস, তোর থেকে দূরে যাওয়ার পর তোর প্রতি নোংরা জিনিসটাই আমার কাজ করে। তোকে দেখলে বারবার তোর ঠোঁটের স্বাদ নিতে মন চায়, তোর সাথে ইন্টিমেট হতে মন চায়। এখন আমি কি করতে পারি বল? আমার না এসব শুনতে ভালো লাগছে না, কেমন অস্থির লাগছে, শরীর কাঁপছে। আরিশ জুথির অবস্থা বুঝলো, বুঝে বাঁকা হেসে বলল, কেন? কারণ আপনার প্রতিটা কথা খুব ধারালো, যা আমার পুরো অঙ্গকে কাঁপিয়ে দেয়। তাই? আরিশের মুখে তাই শুনে জুথি কিছুটা বোকা বনে যায়। এই কথায় যে কেউ তাই বলে এটা ওর ধারণাতে ছিল না। ওর ভাবনার মধ্যে আরিশ এই কথা এড়াতে বলে,
তা ম্যাম, আপনার জন্য কিছু সারপ্রাইজ নিয়ে এসেছি, দেখবেন? কি হলো, চুপ করে আছেন কেন? থাক, আপনাকে কিছু বলতে হবে না, আমি বরং দেখাচ্ছি। এই বলে আরিশ শপিং ব্যাগ থেকে মোড়ানো কিছু একটার মতো বের করে বলল, এই যে দেখছেন, এটা হচ্ছে কারেন্ট হিটার, যেটা এখন আমি কারেন্ট দিয়ে গরম করব এবং গরম করে আপনার দুই গালে চেপে ধরবো। তাতে কি হবে জানেন? জুথি আরিশের কথা শুনে দুপা পিছিয়ে গিয়ে ভয়ে ভয়ে মাথা দুদিকে নাড়ালো, যার মানে সে জানে না। আরিশ জুথিকে না করতে দেখে বাঁকা হেসে বলল, আপনার সুন্দর গাল দুটোতে চেপে ধরবো, আর তাতে আপনার গালে পড়া সুন্দর টোল দুটো একদম বোঝা হয়ে যাবে। তারপর আর কেউ আপনাকে আপনার গালে টোল দুটো ভীষণ সুন্দর বলে আক্ষেপ করতে পারবে না। ও হ্যাঁ, আরও একটা জিনিস এনেছি, লেজার, যা দিয়ে মানুষের মাথা নেড়ো করে দেয়। আর এই ভালো জিনিসটা আমি আপনার উপর ব্যবহার করব, মানে আপনার লম্বা চুলগুলো সব কেটে এক কথায় টাকলা বানাবো। কারণ আমি আবার সবার থেকে আলাদা, সবাই তো পিঠ অবধি কেটে দেয়, তাই আমি না হয়। এই বলে আরিশ জুথির দিকে এগোতে নিলে আরিশের বলা ও কথা শুনে কে এগোতে দেখে হাতের ব্যথা ভুলে এক হাত গালে চেপে তো আরেক হাত মাথার উপর খোপা করা চুল ধরে চোখ মুখ খিচে অনুনয়ের কণ্ঠে বলল, দেখুন, দয়া করে আমার সাথে এমনটা করবেন না। আমি তো কিছু করিনি, তাই না? আরিশ দেখলো জ্যোতির অস্থির মুখখানা, ভয়ে সিটিয়ে যাওয়া শরীরটা। অতপর আস্তে করে আরেকটু এগিয়ে জ্যোতির বাম হাতটা হ্যাচকা টান দিয়ে পিঠের পিছনের দিকে চেপে ধরে মুখটা ওর মুখের কাছে এনে বলল, মৌ, অস্থির হয় না, আমি কিছুই করব না, ভয় পাওয়ার কোনো কারণ নেই মৌ। এই বলে একটু ঝুঁকে জ্যোতির নরম গালে আস্তে করে টুপ করে চুমু খায়। জ্যোতি আরিশের কাণ্ডে স্বাভাবিক হওয়ার বদলে ঘন ঘন নিঃশ্বাস নিতে শুরু করলো। জ্যোতি আরিশকে থেকে ছাড়া পাওয়ার জন্য আরিশকে সজোরে ধাক্কা দিয়ে নিজের থেকে ছাড়িয়ে সেখান থেকে দৌড়ে চলে যায়। আরিশ হঠাৎ ধাক্কা খাওয়ায় দুপা পিছিয়ে গিয়ে দরজার দিকে তাকিয়ে দেখে জ্যোতি ততক্ষণে গো। মুহূর্তে জল শক্ত হয়ে যায় আরিশের। হাত দুটো মুঠো করে দাঁত কিরমির করে জুথির চাওয়ার দিকে চেয়ে থাকে। জুথি তখন আরিশের রুম থেকে পালিয়ে আসার পর আর নিচে নামেনি, রুমেই ছিল। খানিক পরে দরজায় করাঘাত শুনে শোয়া থেকে উঠে বসে ধীর পায়ে গিয়ে দরজাটা খুলে দেয়। দরজাটা খুলে দিতেই দেখলো রোদ কেমন চোখ করে দাঁড়িয়ে আছে। জুথি রোদকে দেখে হাসি দিয়ে বলল, আরে রোদ আপু, কিছু বলবে? আর ভিতরে আসো। রোদ রুমের ভিতরে ঢুকে কড়া কণ্ঠে বলল, মামনি তোকে নিচে ডাকছে। আম্মু ডাকছে, আমি এক্ষুনি যাচ্ছি। ওই শোন, তোর সাথে কথা আছে। তেরামি কণ্ঠে বলল, হ্যাঁ আপু বলো। তোকে তখন দেখলাম আরিশের রুম থেকে দৌড়ে বের হতে। ওর রুমে গিয়েছিলি কেন? আসলে আপু, ভাইয়া। তুই আর ওর রুমে পা রাখবি না। আর তোকে যদি আরিশের কাছাকাছি দেখি না, তাহলে বড় আম্মুকে দিয়ে তোকে সাহেস্তা করাবো। তুই ভালোভাবে শুনে রাখ, বড় আম্মু আমাকে তার ছেলের বউ বানাবে, তোকে না। তাই সাবধান। এই বলে হনহন করে চলে যায়। রোদ চলে যেতে যথি সেদিক তাকিয়ে বেকুব বনে ভাবল, আজব, সে কি একবারও বলেছে সে আরিশের বউ হতে চায়? না, সে তো বলেনি। যুথি এসব ভেবে দীর্ঘ নিঃশ্বাস ফেলে রোদ সবসময় এমন আজ পর্যন্ত কোনো দিন যুথির সাথে ভালো ব্যবহার করেনি। এমনকি সুযোগ পেলে গায়ে হাত পর্যন্ত তুলতো। সে ছোটবেলা থেকেই একটু খিটখিটে স্বভাবের ছিল। আপন বোন ফারিয়ার সাথেও ও খিটখিট করত। তাছাড়া সে শারীরিকভাবে অসুস্থ ছিল। তার পাশাপাশি ছোটবেলায় শ্বাসকষ্টের রোগ ছিল, রোগ যেটা 18 বছর হওয়ার পর থেকে মানসিকভাবে বেড়ে গেছে। হঠাৎ হঠাৎ শ্বাস উঠে শ্বাস নিতে না পেরে সেন্সলেস হয়ে যেত। রোদ 2 বছর প্রায় টানা অসুস্থ ছিল। সবাই শুধু আল্লাহ আল্লাহ করত মেয়েটা যেন বেঁচে থাক। রোদের অসুস্থতার কারণে পড়াশোনাটাও 2 বছর করতে পারেনি, যার কারণে ওর পড়ালেখাটা পিছিয়ে যায়। যে থাকতো এখন ভার্সিটি সেকেন্ড ইয়ারে, সে এখন মাত্র এইচএসসি দিয়েছে। ভাগ্য কি, তাই না? যদিও রোদের শ্বাসকষ্টটা পুরোপুরিভাবে ভালো হয়নি, তাই সবাই তার মন রক্ষা করার জন্য কোনো বিষয় না করতো না, কিংবা কোনো বিষয়ে জোর করে না। তাকে সবাই সাপোর্ট করে বলেই আজ সে সুস্থ আছে। যুথি নিচে এসে ওর মায়ের কাছে গুটি গুটি পায়ে গিয়ে জিজ্ঞাসা করে বলল, আম্মু আমাকে ডেকেছো? হ্যাঁ, তোকে না তোর বড় আম্মু বলেছিল
দুপুরে সবার খাবার পরে থালা বাসনগুলো ধুয়ে রাখতে। যুথি কিছু বলবে তার আগেই আরিশ সিঁড়ি বেয়ে নামতে নামতে বলল, মামুনি সারাদিন রুমের ভেতর থাকলে থালা বাসন কিভাবে ধোবে? ঠ্যাস মেরে বলল। যুথি আরিশের কথা শুনে অবাকের চরম পর্যায়ে চলে যায়। এতক্ষণে হাত বেঁধে রুম বন্দি করে রেখে এখন বলছে সে নাকি সারাদিন রুমে থাকে। তাই কিছুটা ক্ষোভ নিয়ে আরিশের দিকে তাকিয়ে বলল, আম্মু আরিশ ভাই তো আমাকে রুমের মধ্যে আর যুথিকে বাকি কথাটুকু শেষ করতে না দিয়ে ওর মা, তোর লজ্জা করে না এখন আরিশের দোষ দিচ্ছিস? সারাদিন বসে বসে খাবি সেটা বলতে পারিস না? চেঁচিয়ে। যুথি মায়ের হাতে থাপ্পড়ও চিৎকার করে কথা বলে শুনে ফুপিয়ে কেঁদে উঠতে যুথিকে থাপ্পড় দিতে দেখে ইভা দৌড়ে এসে বলল, সমস্যা কি তোমার আম্মু? ওকে মারছো কেন? কি করেছে ও? কি করিনি বল? একটা কথা বললে শুনবে না। ওকে দুপুরের এঁটো থালা বাসনগুলো ওনাকে আর কিছু বলতে না দিয়ে রাফির দরজার কাছে থেকে এসে যুথির দুবাহু ধরে একদম নিজের কাছে এনে রাগী কণ্ঠে বলল, শুরু থেকে এখানে সবটাই আমি দেখেছি মামুনি। বাড়িতে দুজন কাজের মেয়ে রেখেছিলাম, তাদের ভিতরে একজন ধোয়া কাচা করবে, আরেকজন বাড়ি পরিষ্কার করবে। কিন্তু তোমরা ধোয়া কাচা যিনি করেন তাকে বিদায় করে দিয়েছো, আর ওকে দিয়ে তার কাজগুলো করাচ্ছ। এটা আমি মানতে পারিনি মামুনি। বাড়িতে তো আরো মেয়ে আছে, কই তাদের কাউকে দিয়ে তো কাজ করো না, তাহলে ওকে দিয়ে কাজ করাও কেন? শোনো মামুনি, যে পর্যন্ত আসো সে পর্যন্তই থাকো। দরকার হয় বাড়িতে আরো কাজের মেয়ে রেখে দেবো, তা ওকে কাজ করতে বলবে না। বলে যুথিকে ওপরে যেতে বলে সেও হনহন করে রুমের দিকে চলে যায়। রাফি চলে যেতে যুথি ভেজা চোখে দুটো তুলে আরিশের দিকে একবার তাকালো, কারণ সে ভেবেছিল আরিশ তার হয়ে এমনটা বলবে, কিন্তু হলো তার উল্টোটা। এক বুক কষ্ট নিয়ে যুথি ভেজা চোখে রুমের দিকে যাওয়ার জন্য পা বাড়ায়। যদি সে আর কিছুক্ষণ আরিশের দিকে তাকাতো তাহলে দেখতে পারতো আরিশের হিংস্র রক্ত আভা চোখগুলো। শহরের অতি তীব্র যানজট ও ধুলো ওরা পরিবেশকে মোকাবেলা করে ক্লান্ত শরীর নিয়ে বাড়ি ফিরলেন বাড়ির দুই বড় কর্তা, সাফওয়ান খান, মাহমুদ খান, সাথে সাইফুল খানও ছিলেন। ওনাকে নেত্রীয় দল কেন্দ্রে ডেকেছেন, তাই উনি অফিস থেকে সরাসরি সেখানে গেছেন। ক্লান্ত শরীর খানা সোফায় এলিয়ে দিলেন সাফওয়ান খান। ওনাদের আসতে দেখে ঠান্ডা লেবু শরবত এনে দিলেন সানজিদা খান। শরবতটা দুজনের হাতে দিয়ে বসলেন স্বামীর পাশে। সাফওয়ান খান তৃপ্তি সহকারে স্ত্রীর দেওয়া শরবতটা খেলেন। অতঃপর কিছু একটা ভেবে দীর্ঘ নিঃশ্বাস ফেলে স্ত্রীকে জিজ্ঞেস করলেন। সানজিদা খান স্বামীর প্রশ্নে একই রকম নিঃশ্বাস ফেলে বলে, মাত্র দেখলাম কোথা থেকে রেগে মেগে আগুন হয়ে এসে সোজা রুমের দিকে গেছে। পিছু ডাকলাম শুনলো না। আপনার ছেলের সেই ছোটবেলার আড়ি এখনো একটুও কমেনি। ওর কথা নড়চড় হলো। ওনার বাকি কথা শেষ করার আগে ওপরের দোতলা ঘর থেকে ভেসে আসে ভাঙচুরের শব্দ। ওনার বুঝতে বাকি থাকে না এইসব ভাঙচুর ওনার ছেলে আরিশ করছে। আবারও জিনিসপত্র ভাঙার শব্দ পেয়ে ছুটে যায় আরিশের রুমের দিকে। গিয়ে দেখে রুমের অবস্থা ছন্ন বিচ্ছিন্ন। ছেলের হাত কেটে ফ্লোরে রক্ত ঝরছে। টাইস করা ফ্লোরে রক্তটা যেন বেশি গাঢ় মনে হচ্ছে। সানজিদা খানের বুকটা ধুক করে ওঠে। দৌড়ে ছেলেকে শান্ত করার জন্য আহাজারি করে কান্না জড়িত কণ্ঠে বলল, আমার সোনা, কি হয়েছে বাবা বল? এমন করছো কেন? হাতটা কেটে কি হয়েছে দেখছো? শান্ত হও বাবা, কি হয়েছে মাকে বলো। আমার তোমাদের কাউকে বলার প্রয়োজন নেই আম্মু। তোমাদের সবাইকে আমার চেনা জানাশোনা আছে। তোমরা কে কতটা আমাকে ভালোবাসো সেটা আমার জানা। তাই দয়া করে আমাকে একটু একা থাকতে দাও। ছেলের আবারও আগের মতো পাগলামি দেখে সাফওয়ান খান কাছে যেতে যেতে বললেন। সাফওয়ান খানকে ওর দিকে এগোতে দেখে চেতে ওঠা রাগটা যেন আবারও চেতে ওঠে। তাই জোরে জোরে হুঙ্কার ছেড়ে বলল, আম্মু এই লোককে আমার রুম থেকে বের হতে বলো। আর নয়তো যদি আমি আবার চলে যাই, বিশ্বাস করো কোনোদিনও আর এই বাড়িতে পা রাখবো না। আরিশ, সে তোমার বাবা হয়, তুমি তার সাথে এমন ভাবে কথা বলছো কেন? দেখো মা, যেটা আমার সেটা একান্তই আমার। সেটা নিয়ে টানা হ্যাচড়া করা আমার মোটেও পছন্দ না। আর তোমরা বারবার সেটাই করছো। হ্যাঁ বলো, কি করেছি আমরা? তুমি যখন যেটা চাও আমরা সেটাই দেওয়ার চেষ্টা করি, তোমার মন রক্ষা করার চেষ্টা করি, তারপরও তুমি। আরিশ ওর মাকে হাত ছাড়িয়ে বলল, ব্যাস আম্মু, আর মিথ্যে বলো না।
তোমরা আর কত মিথ্যে বলবে? আরিশ! আম্মু, মৌ তো আমার ছিল, তাই না? মৌয়ের সাথে তো আমার বিয়ে হয়েছিল। তাহলে ও কেন আমার হয়েও হচ্ছে না? জানো, বাদ দাও। তার চেয়ে বরং আমাকে একা থাকতে দাও। তোমরা চলে যাও। আমি আমার জিনিস বুঝে নিতে জানি। আমার জিনিস কাউকে আমার করে দিতে হবে না। আরিশ, ওটা কোনো বিয়ে ছিল না। ছেলে খেলা বন্ধ করো। আর ওই অপয়া মেয়েটাকে তো আমি কোনো দিনই তোমার বউ হিসেবে মেনে নিব না। যে মেয়ের জন্য আমার বুক থেকে তোমাকে 7টা বছর দূরে থাকতে হয়েছে, সেই মেয়েকে তো... তুমি তো এমন ছিলে না। তুমি তো আমার মৌকে ভীষণ ভালোবাসতে। তাহলে এখন এমন করছো কেন? সে এখন যেমনই করো, তোমাদের মানতে হবে না। তোমরা আমার রুম থেকে বেরিয়ে যাও। আরিশ! হ্যাঁ আম্মু, আমি কোনো নায়ক হতে চাই না যে ফ্যামিলি কিংবা পরিস্থিতির চাপে পড়ে প্রিয় মানুষকে ছেড়ে দেব। আমি আমার লাইফে ভিলেন হতে চাই। প্রিয় মানুষের ক্ষেত্রে নো কম্প্রোমাইজ। আমি সমাজ কিংবা পরিবারের মানুষকে বুঝি না। আমি আমার প্রিয় মানুষকে ছিনিয়ে নিতে বুঝি। জানো তো আম্মু, লাইফে নায়ক নয়, ভিলেন প্রয়োজন। তাহলে জীবনটা সুখের হয়। সাফওয়ান খান এতক্ষণ মা ছেলের কথা চুপচাপ দাঁড়িয়ে শুনছিলেন। ছেলে তার আর সেই ছোট ছেলে নয়। তার সব কিছু চেঞ্জ হয়ে গেছে, শুধু চেঞ্জ হয়নি রাগ, ইগো, ক্ষোভ, জেদ। আর সেখান থেকেই সেই 7 বছর হয়ে গেল ছেলে তার সাথে কথা বলে না। শত চেষ্টা করেও এই 7 বছরে তার সাথে কথা বলাতে পারেনি। ভুলটা তারই ছিল। সেদিন ছেলেটাকে এমন শাস্তি না দিলেও পারত, কিন্তু কি করার ছিল। তখন যদিও খুব ছোট ছিল। আরিশের অতিরিক্ত টর্চার ছোট মেয়েটার ওপর প্রতিনিয়ত তার চোখে পড়ত। সে ভেবেছিল সেদিন সেই সিদ্ধান্তটা নিলে হয়তো তার ছেলেটা ছোট মেয়েটার সাথে এমন করবে না, কিন্তু তা না হয়ে হলো তার উল্টোটা। বাবা ছেলে সম্পর্কটা ও আজ ছন্নছাড়া। উনি আবারও দীর্ঘ নিঃশ্বাস ছাড়লেন। ওনার বেশ জানা আছে, ছেলে যখন বলেছে মৌ তার, দুনিয়া উল্টে গেলেও মৌ তার, সেখানে কারো কিছু বলার সাধ্য নেই। আর সে তার ছেলের ইচ্ছাকে মেনে নিবে। কিন্তু এই মুহূর্তে উনি আরিশকে এই কথাটা বলতে পারছে না। আর এই মুহূর্তে কথাটা উনি বলতেও চায় না। আস্তে করে সেখান থেকে চলে এলেন। সকাল গড়িয়ে বেলা দুপুর 1:25। যুথি পরীক্ষা শেষ করে গাড়ির জন্য অপেক্ষা করছে। একা বললে ভুল হবে, সাথে ওর বেস্ট ফ্রেন্ড তানিশাও ছিল। কিন্তু আজ মনে হয় সব রিক্সা ওদের জন্য নিষিদ্ধ হয়ে গেছে। কোনো রিক্সা খালি পাচ্ছে না। এক পর্যায়ে দাঁড়াতে দাঁড়াতে বিরক্ত হয়ে যায় ওরা। হাতে ঘড়ির দিকে তাকিয়ে দেখে 1:30 বেজে যাচ্ছে। মনের ভয়ে রেশ আসে। সামনের মোড়ের রাস্তাটা একদম ভালো না। দুপুরবেলায় মেয়েদের একলা পেলেই টিস করে। সেটা প্রথম পরীক্ষার দিনই সে টের পেয়েছিল, কিন্তু কি করবে ভেবে পাচ্ছে না। যত দাঁড়াবে ততই দেরি হবে। তাই মনে এক বুক সাহস নিয়ে হাঁটা দিল। কিছুটা পথ হাঁটতে খুব স্পিডে ওদের সামনে একটা বাইক থামলো। হঠাৎ সামনে বাইক থামতে দেখে যুথির চোখ মুখ খিচে দুপাত পিছিয়ে যায়। আস্তে পিটপিট করে চোখ খুলে দেখে রাফিদ বাইকের ওপর হাসি মুখে ওদের দিকে তাকিয়ে আছে। যুথি রাফিদকে দেখে কিছুটা স্বস্তি ফিরে পায়। ও রাফিদকে দেখে মুচকি হেসে বলে, ভাইয়া তুমি এই রাস্তায় কি করছো? আমার সামনে একদম হাসবে না তুমি। তোমার গালে টোল পড়া হাসি আমার বুকে মারাত্মক তীর বেঁধে। সেটা তুমি বোঝো না। যুথি বিরক্ত হয়। এই লোক ওকে যখনই দেখে তখনই গালের টোল নিয়ে পড়ে থাকে। মনে মনে শপথও করে নেয় এ লোকের সামনে আসলে কোনোদিনও আর হাসবে না। তাহলে তার আর গালে টোল পড়বে না। আর ওকে ফালতু বকবক শুনতে হবে না। তাই কিছুটা কিঞ্চিত রাগ নিয়ে বলল, তুমি এইদিকে কেন এসেছো আগে সেটা বলো। বারে, টোলালি একা একা বাড়ি যাবে, তাই তো তাকে নিতে এলাম। তুমি আমাকে নিতে এসেছো? না, আপনাকে নয়, আপনার আশেপাশের মানুষকে নিতে এসেছি। যুথি বুঝলো এখন রাফিদ কথাটা মজা করেই বলছে। তাই ও রাফিদকে আর কিছু বলল না। আস্তে করে রাফিদের বাইকের পিছনে উঠে ঘাড় ঘুরিয়ে তানিশার দিকে তাকিয়ে বলল, কিরে তুই কি দাঁড়িয়ে থাকবি নাকি আমাদের সাথে যাবি? যাবো, কিন্তু তোদের সাথে না। আসলে আমার একটা কল এসেছে, ও আমাকে এক্ষুনি নিতে আসবে। কে আসবে? আমাকে তো তখন বললি না। বাড়ি গিয়ে ফাইল ফোন থেকে কল দিস, তখন বলবো নি। এখন তাড়াতাড়ি যা। রাফিদ এতক্ষণে তানিশার দিকে তাকালো। তাকিয়ে কিছুটা অবাক হলো। ভালো করে তাকিয়ে দেখে তানিশা নামের মেয়েটি একদম যুথির কপিক্যাট। কি একটা কোইন্সিডেন্ট বিষয়। তোমরা দুজন দুজনের কত মিল। হঠাৎ করে কেউ দেখলে বলতে পারবে না তোমরা আপন বোন না। সবাই এক বাক্যে উপাধি দেবে তোমরা যমজ বোন।
আমার বোনের থেকেও বেশি কিছু হই ভাইয়া। আর নয়তো দেখেন আমাদের মধ্যে কি এত মিল থাকার কথা, তাই না রে যুদ্ধু? একদম। ওদের কথা শুনে রাফিদও মুচকি হাসলো। বাইক স্টার্ট দিতে দিতে বলল, আমাদের বাড়িতে এসো। অবশ্যই ভাইয়া। জুথি যাওয়ার আগে তানিশাকে বলে, ওই শোন, আমি বাড়ি গিয়ে ফারির নয় আমার ফোন দিয়েই তোকে ফোন দিব নে, ওকে? তুই ফোন পাবি, তুই ফকিন্নি। ও তোকেও তো একটা কথা বলা হয়নি, আমিও বাড়ি গিয়ে ফোনে বলবো নে। হ্যাঁ, এখন যাই। যা। রাফিদ জুথি আর তানিশাকে বিদায় দিয়ে ওখান থেকে চলে আসে। ওদের চলে যেতে দেখে তানিশাও গুটি গুটি পায়ে রাস্তা ধরে হাঁটতে থাকে। কিছু দূর যাওয়ার পরে হাফিজকে হাসি মুখে ওদের দিকে আসতে দেখে ও মুচকি হেসে আরও এগিয়ে যায়। দুজন একদম কাছাকাছি দাঁড়িয়ে দুজন দুজনাকে আরও একটা হাসি উপহার দেয়। অতপর হাফিজ ওর পিছন থেকে হাতটা এনে তানিশাকে দিয়ে বলল, এই গোলাপটা আমার কিউট পরির জন্য। তানিশা মুচকি হেসে ফুলটা হাতে নিল। ঘুরে ফিরে দেখে হালকা ঘ্রাণ নিয়ে বলল, তোমাকে অনেক ধন্যবাদ। তোমার পরীক্ষা কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ, ভালোই হয়েছে। আন্টি ভাই বোনেরা কেমন আছেন? তারা ভালো আছে। তোমার বাসায় সবাই কেমন আছে? এই তো ভালো আছি। চলো সামনে দিঘির পাড়ে গিয়ে বসি, ওখানে শস্য বাতাস বয়, কথা বলতে ভালো লাগবে। ওরা দুজন কিছুটা সামনের দিকে এগোতেই তানিশার চোখ পড়ে আয়ন এর দল বল নিয়ে একজন বাইকের ওপর বসে আছে। ব্যাস হয়ে গেল। তানিশা কাচুমাচু করে ঘন ঘন নিঃশ্বাস ফেলতে লাগলো। মনে মনে আল্লাহ করে গলা শুকিয়ে ডাকতে লাগলো। ওর মনে মনে বিড়বিড় করার ভিতর আয়ান ওর একেবারে কাছে এসে হাফিজের দিকে সরু চোখে তাকায়। অতঃপর দাড়িটা একটু চুলকিয়ে বলল, তুই কে রে? তোকে তো আগে কখনো দেখিনি। আয়ান ওকে না চিনলেও হাফিজ আয়ানকে ঠিকই চিনল। আর চেনারই কথা, পুরো ঢাকা শহরে তাদের দুই ভাইয়ের ইলেকশনের পোস্টার লাগানো। তাছাড়া তাদের কম বেশি সবাই তো চেনে, সেই সূত্রে হাফিজের ও চেনা। তাই হাফিজ কিছুটা বিনয়ের সুরে বলল, আরে ভাই আপনি কেমন আছেন ভাই? আপনি চেনো আমাকে? কি বলছেন ভাই? আপনাকে চিনবো না? দেখো, তুমি আমাকে চেনো, কিন্তু তোমার পাশের জন আমাকে চেনে না। এতবার ওয়ার্নিং করার পরও তোমার সাথে মিশেছে। আজ আমার জায়গায় যদি ভাইয়া হতো না, তো এই মেয়ের যে কি হতো আমি বলেই এখন পর্যন্ত সুস্থভাবে দাঁড়িয়ে আছে। ভাই আপনার কথা বুঝতে পারছি না। তুমি বুঝতে পারছো না? আমি তো বাংলা ভাষায় বলছি। তারপরও যদি বুঝতে না পারো তাহলে বুঝিয়ে বলছি। এই যে তোমার পাশে দাঁড়ানো মেয়েটাকে দেখছো না, ওই মেয়েটা আমার। তাই আজ এই মুহূর্ত থেকে ওর কাছ থেকে দূরে থাকবে। আর নেক্সট টাইম যদি তোমাকে এই এলাকায় কিংবা ওর আশেপাশে দেখি, তোমাকে দুনিয়া থেকে বিলুপ্ত করতে 1 মিনিটও পাবো না। এটা আমার না, ভাইয়ের কথা। প্রিয় মানুষের ক্ষেত্রে নো কম্প্রোমাইজ। তাকে ভালো লেগেছে মানে সে সারা জীবনের জন্য আমার। এবার সোজা ভালো ছেলের মতো এখান থেকে কেটে পড়ো। হাফিজ যা বোঝার বুঝে নিল। তাই বড় নেতা মানুষদের সাথে ঝামেলা করতে চায় না বলে চুপচাপ একবার তানিশার দিকে তাকিয়ে ওখান থেকে চলে গেল। হাফিজকে চলে যেতে দেখে আয়ান এবার স্বাভাবিক মানুষ থেকে রাগী মানুষে পরিণত হলো। সাহস কি করে হয় আমি ব্যতীত পরপুরুষের সাথে মিশার? চুপ করে থাকবে না? আনসার মি। তানিশার 2 বাহু চেপে ধরে ঝাঁকিয়ে বলল, আপনি কে হন আমার, যে আপনার সব কথা আমাকে শুনতে হবে? ভবিষ্যতের জামাই। আমি রাজি না হলে ভবিষ্যৎ? তুমি রাজি হলে হবে, না হলে হবে। তোমাকে আমি ছাড়ছি না মেয়ে। দেখুন ভালো হচ্ছে নাকি? বাইকে ওঠো, বাড়ি পৌঁছে দিচ্ছি। না, আমি আপনার সাথে যাব না। দেখো, বাড়াবাড়ি করো না। ভালোবাসি তোমায়, জোর করছি না। যেদিন ভালোবাসতে পারবে সেদিনই ভবিষ্যৎ হবে। তার আগে আমি তোমাকে ফোর্স করব না। তবে যে ছাড় দিব সেটা নয় যে তুমি অন্য ছেলেদের সাথে মিশবে। তানিশা আর কথা বাড়ালো না, কারণ ও এই 4 বছরে খান বংশের সব মানুষকে খুব ভালোভাবে চিনে গেছে। এরা এক কথার মানুষ, কথার কোনো নড়চড় হবে না।
তাই ভালো মেয়ের মতো আয়ানের বাইকের উঠে বসলো। তানিশাকে বসতে দেখে আয়ানও তার আর কথা বাড়ালো না। বাইক স্টার্ট দিয়ে তানিশার বাসার দিকে রওনা হলো। আরিশও মাত্র বাইক নিয়ে বাসায় ঢুকছিল, তখন পাশ দিয়ে রাফিদকে বাইক নিয়ে ঢুকতে দেখে ভ্রু কুচকে ওর দিকে তাকায়। রাফিদের পেছনে হেলমেট পরা কাউকে দেখে কুচকানো ভ্রু জোড়া আরও কুচকে যায়। রাফিদের কোচকানো ভ্রু জোড়া তখন স্বাভাবিক হয় যখন দেখে রাফিদের পিছনে হেলমেট পরা মেয়েটা আর কেউ নয়, তার মৌ। তখনই রাগে দাঁত কিরমির করে হাত দুটো মুষ্টিবদ্ধ করে নেয়, চোখ দুটো বন্ধ করে ঘন ঘন নিঃশ্বাস নিয়ে রাগকে শান্ত করার জন্য। তবে সে ব্যর্থ, রাগ কমছে না, তার বরং বেড়ে যাচ্ছে। সে তার মৌকে কারোর সাথে সহ্য করতে পারে না। এতটা বছর কাছে ছিল না তাই ঠিকই, তবে আয়ান বাপ চাচারা ব্যতীত তার মৌ আজ পর্যন্ত কোনো ছেলের সাথে কথা বলতে পারেনি। শুধু পারেনি এই ব্যাটা রাফিদের সাথে কথা বলাটা বন্ধ করাতে। আরিশ একবার রাগী চোখে রাফিদের দিকে তো আরেকবার জ্যোতির দিকে তাকিয়ে বাইকে জোরে একটা লাথি দিয়ে বলল, ছ্যা, শালার জিন্দেগি, একটা ছেলের থেকে আমার বউকে সামলাতে পারছি না। মনে তো চাচ্ছে দুটোকেই মেরে আমি নিজেও মরি। আজ খালি তুই ভেতরে আয়, তোর সঠিক ব্যবস্থাই নেব। প্রতিদিনের মতো আজও সন্ধ্যা হওয়ার প্রায় 1-1.5 ঘন্টা আগে ফারি জ্যোতি ছাদে এসে আড্ডা দিচ্ছে। সারাদিন কার কেমন কাটলো সেই নিয়ে আলোচনা। অনেকক্ষণ আড্ডা দেওয়ার পর হঠাৎ করে জ্যোতির কিছু মনে আসতেই তাড়াতাড়ি করে উঠে বলল, ফারি রে, তুই বস, আমি এক্ষুনি আসছি। কেন, কোথায় যাবি? জ্যোতি আর উত্তর করল না, দৌড়ে নিচে নামলো। নেমে কাঙ্ক্ষিত জিনিসটা হাতে নিয়ে একই রকম দৌড়ে ছাদে উঠে হাঁপাতে হাঁপাতে বলল, এসে পেরেছি। এখন বল, গেছিলি কোথায়? বলছি একটু জিরিয়ে নেই। জ্যোতি বক্স থেকে ফোনটা বের করে ফারির সামনে ধরে বলল, এই দেখ। ফারি জ্যোতির হাতে দামি ফোন দেখে প্রচণ্ড পরিমাণ শখ হয়, মুখটা হা হয়ে যায়। হুট করে জ্যোতির হাত থেকে ফোনটা ছো মেরে ওর হাতে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখে তাজ্জব কণ্ঠে বলল, ফোনটা তো মনে হয় 50,000-এর উপরে হবে। তুই এই ফোন পেলি কোথায়? রাফিদ ভাইয়া দিয়েছে। হ্যাঁ, উনি তোকে এই ফোন দিয়েছে? না, আমি চুরি করে এনেছি। আর হ্যাঁ, 2 দিন হয়ে গেল, আগে তো বললি না। আরে এই 2 দিন পর পর পরীক্ষা ছিল, তাই পড়ার টেবিলেই বেশি ছিলাম। আর ফোনটা যখন দিয়েছিল তখন রুমে রাখার পরে আর ফোনের কথা মনে ছিল না যে তোকে বলবো। আরিশ ভাইয়া জানে উনি তোকে ফোন দিয়েছে? আরে তোকেই মাত্র বললাম, উনি জানবে কি করে? আর জানলেও আমার কি, উনি ওনার মতো, আমি আমার মতো। ভেবে বলছিস? না গো ললিতা, আমার ভাবনা তো বয়মে ভরে রেখেছি। জুইথা, আরে গাধি, ষাঁড়ের মতো চেঁচাবি না। অসভ্য মেয়ে, গাধা হয়ে ষাঁড়ের মতো চেঁচাই কেমনে? তাহলে মানছিস তুই গাধা? শয়তান মেয়ে, তুই দাঁড়া, আমি গাধা তাই না? জ্যোতিকে আর পায়কে খিলখিল করে জোরে জোরে হাসতে হাসতে গোল গোল দৌড়াতে লাগলো। ফারিও জ্যোতির পিছে পিছে থাম বলছি বলে দৌড়াতে লাগলো। একটা সময় পর জ্যোতি নিজেই থেমে যায়। গায়ের পাতলা জর্জেট ওড়নাটা দিয়ে নাক চেপে ধরে বলল, তুই কি কোনো বাজে গন্ধ পাচ্ছিস? এতক্ষণ দৌড়াদৌড়ি করার জন্য অনেকটা ঘেমে গেছে জ্যোতি, হাঁপিয়েও গেছে বেশ। ঘন ঘন নিঃশ্বাস ফেলার ভেতর নাক চেপে ধরায় নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে ওর, প্রায় দম বন্ধ হয়ে আসার পালা। কোনো রকম হাঁপাতে হাঁপাতে শ্বাস নিতে নিতে আবারও বলল, ফারি রে, আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে, কেমন বাজে একটা গন্ধ আসছে, যে গন্ধটা আমি একদম সহ্য করতে পারছি না। ফারিও গন্ধটা পাচ্ছে, তবে ওর তেমন সমস্যা হচ্ছে না। ও ভালো করে স্মাইল নিয়ে বলল, এটা তো সিগারেটের গন্ধ আসছে। আমাদের ঘরে তো কেউ সিগারেট খায় না। ফারি ছাদের আশপাশটা ভালোভাবে তাকালো, তখন ছাদের রেলিংয়ে ধরে আরিশকে এক দৃষ্টিতে জ্যোতির দিকে তাকিয়ে সিগারেট খেতে আর তার ধোঁয়া ছড়াচ্ছে দেখে ফারি তপ্ত শ্বাস ছেড়ে ওর দিকে এগিয়ে গিয়ে বলল, ভাইয়া, ওটা ফেলে দাও, মৌ শ্বাস নিতে পারছে না। ফারির কথায় আরিশের কোনো হেলদোল হলো না। এখনো এক দৃষ্টিতে তার মৌয়ের দিকে তাকিয়ে আছে, তবে কিছু একটা ভেবে ফারির দিকে তাকিয়ে বলল, তুই নিচে যা, আমি আমার মৌকে সামলে নিচ্ছি। ফারিকে কথাটা বলতে দেরি, কিন্তু ওর যেতে দেরি হলো না। একবার জ্যোতির দিকে তাকিয়ে বিনা বাক্যে চলে গেল।
ফারিকে চলে যেতে দেখে আরিশ সিগারেটের ধোঁয়া ছড়াতে ছড়াতে বলল জুথির কাছে গিয়ে দাঁড়ায়। জুথির নাকে আসা গন্ধটা আরও তীব্র হয়, দুপা পিছাতে পিছাতে একদম রেলিংয়ের সাথে মিশে যায়। এতটা তীব্র গন্ধ না নিতে পেরে চোখ দুটো লাল হয়ে তাতে পানি জমে যায়। তবুও অনেক কষ্টে আরিশকে বলল, দয়া করে হাতের সিগারেটটা ফেলে দিন। আমি এগুলো খাওয়া একদম পছন্দ করি না। আর এসব কি, কিছুর ধোঁয়া সহ্য করতে পারি না। প্লিজ ফেলে দিন। আরিশ মায়া ভরা দৃষ্টি নিয়ে তার মৌয়ের কথাগুলো শুনল। অতঃপর সিগারেটটা মুখের কাছে নিয়ে জোরে একটা টান দিয়ে হাত থেকে সিগারেটটা ফিক্কা মেরে ফেলে নিচে ফেলে দিল। মুখটা ওপরে আকাশের দিকে ও এর করে ধোঁয়াটা আকাশের দিকে উড়িয়ে দিয়ে তার মৌয়ের দিকে তাকিয়ে বলল, আমি আরিশ আজ এই মুহূর্ত থেকে সিগারেট খাওয়া বন্ধ করে দিলাম, শুধু আমার মৌচাকের জন্য। জুথি আরিশের কথাটা মালুমে নিল না, কারণ সে তখনও গন্ধ থেকে নিজেকে প্রোটেক্ট করার জন্য ব্যস্ত। কিছুক্ষণ পর গন্ধটা না পেয়ে মুখ থেকে ওড়নাটা সরিয়ে স্বস্তির নিঃশ্বাস নিল। তারপর আস্তে চোখ খুলে আরিশের দিকে তাকায়। ভেজা চোখ, গোলাপি টকটকে কাঁপা কাঁপা ঠোঁট, নিজেকে স্বাভাবিক রাখতে পারল না। তাই সাথে সাথে দুটো চোখ বন্ধ করে মাথাটা একদম ঝাড়ি দিয়ে চোখ মেলে তাকালো। আবারও চোখে পড়ল মৌয়ের মায়া ভরা মুখটা। ব্যাস, নিজেকে আর কন্ট্রোল করতে পারল না। দু হাত রেলিং এর দুই পাশে রেখে জুথিকে দুই হাতের মধ্যে করে নিল যাতে বের হতে না পারে। আস্তে আস্তে করে জুথির ঠোঁটের কাছে ঠোঁট নিয়ে গভীরভাবে ঠোঁট দুটো নিজের আয়ত্ত করে নিল। জুথির শখ, ভীষণভাবে শখ হলো। যেমনইভাবে মানুষ ধ্যানে পড়লে তার আশেপাশে কি হয় বুঝতেই পারে না কিছু, জুথির বেলায় ঠিক তেমনই হয়েছে। টানা 1 মিনিট না 2 মিনিট না 7-8টা মিনিট আরিশ জুথি ঠোঁটে দুটো নিজের ঠোঁটের সাথে আবদ্ধ করে রেখেছে। আরিশের চুমু খেয়ে মন ভরে গেলে আস্তে তার মৌয়ের ঠোঁট দুটো ছেড়ে দেয়। তৃপ্তির চোখে তাকিয়ে আবারও শব্দ করে গালে চুমু খায়। হুঁশ আসে জুথির। আরিশকে নিজের কাছে থেকে ঠেলে সরাতে চায়, কিন্তু আরিশকে এক চুলও সরাতে পারেনি। আরিশ জুথির আদলে দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে বলল, তোর শত ভুল শত অন্যায় আমি 1000বার ক্ষমা করতে রাজি, কিন্তু তোর ভুল অন্যায় ক্ষমা করলেও তোর দিকে যে হাত বাড়ানোর চেষ্টা করবে তাকে শেষ করতে আমার এক মুহূর্ত সময় লাগবে না, কারণ তোকে সম্পূর্ণই আমার থাকতে হবে। এতটুকু বলে আবারও অন্য গালে শব্দ করে চুমু খায়। এরপর পরপর চুমু খেতে দেখে জুথির আরিশকে ধাক্কা দিয়ে হাত দুটো দিয়ে গাল ঘষতে ঘষতে বলল, ছি, বারবার এভাবে চুমু খাচ্ছেন কেন? আপনার লজ্জা করে না? আপনি ভাই হয়ে। হুট করে কি হলো বুঝলো না। যখনই ঠোঁট পেয়ে ব্যথা অনুভব করলো তখনই শব্দ করলো আরিশের থেকে ছাড়া পাওয়ার জন্য, কারণ আরিশ জুথি ঠোঁট দুটো কামড়ে ধরেছে। জুথি বরাবর হাত থাপড়াচ্ছে আরিশের থেকে ছাড়া পাওয়ার জন্য। একটা সময় আরিশ ছেড়ে দিল। যখন জুথির ঠোঁটগুলো ফুলে উঠল, জুথি ঠোঁটে হাত দিয়ে নিচের দিকে তাকিয়ে ফুপিয়ে কান্না করছে। আরিশ জুথিকে কান্না করতে দেখে ভেজায় কণ্ঠে বিরক্তি হয়ে বলল, সোজা রুমে যাবি, গিয়ে পড়তে বসবি মৌ। আমি ফারিকে দিয়ে সন্ধ্যার নাস্তা পাঠিয়ে দেবো। জুথি ফুপিয়ে কাঁদতে কাঁদতে নিচে নেমে এলো। তখন ওখান দিয়ে রাফিদ ও রুমে যাচ্ছিল। জুথিকে কাঁদতে কাঁদতে রুমে যেতে দেখে ভ্রু কুচকে সেদিকে তাকিয়ে পাশে তাকায়। তখন আরিশও ছাদ থেকে নেমে এসেছে। আরিশকে দেখে রাফিদ এগিয়ে এসে বলল, জুথি কান্না করতে করতে গেল কেন? তুই কিছু বলেছিস? সেটা কি তোর মতো কাছে কৈফিয়ত দিতে হবে? মুখের ভাষা ঠিক করে কথা বল। কি করবি তুই আমার? দরকার হলে বাল ফালাবো। ঠিক আছে, আগে ফালাবি তারপর বলতে আসবি। তুই জুতির থেকে দূরে থাকবি। সেটা তুই বলার কে? বরঞ্চ তুই দূরে থাকবি আমার মৌয়ের থেকে, আর নয়তো ভুলে যাব তুই আমার এক রাবিতে ভাই হোস। এই বলে রাফিদকে আর কিছু বলার সুযোগ না দিয়ে দফ দফ পা ফেলে সেখান থেকে চলে যায়। সময় চলে যায় স্রোতের মতন। তখন ছাদ থেকে আসার পর জুথি রাতের খাবার খেতে আর নিচে নামেনি। ফারিও ওর আর রুমে যায়নি। সন্ধ্যা থেকে একটানা পড়ার পর টেবিল থেকে উঠে দাঁড়ায়। জুথি অনেকটা পড়া পড়ে ফেলেছে, এখন আর কিছুই মাথায় ঢুকছে না। তাই এখন ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে। যদিও খিদা লেগেছে, তবুও সে আজ নিচে নামবে না। আরিশের মুখোমুখি সে হবে না। কিছুক্ষণ পায়চারি করার পর তানিশা কথা মনে উঠতেই ওর ফোনটা হাতে নেয়।
জলদি করে ফোন দেয় ওর নাম্বারে। কিছুক্ষণ রিং বাজার পরে রিসিভ হয় অপর পাশ থেকে। ওই জানু কি করিস রে? এই তো মাত্র পড়ে উঠলাম। বাইদা, এটা কি তোর নাম্বার? হুম। তুই কি করছিস? আমি মাত্র পড়ে উঠলাম। আমি বুঝতে পারি না তোর আর আমার সবসময় এত মিল হয় কিভাবে। জ্বর আসলে তোরও আসবে, তোর সর্দি হলে আমারও সর্দি হবে। আমার তো মাঝে মাঝে মনে হয় আমরা আগের কোন জন্মের যমজ বোন ছিলাম। তুই এসব কথা বাদ দে, এখন বল তখন কে এসেছিল? তানিশা ওকে সব বলল, শুধু বলল না আয়ানের কথাগুলো। কারণ যদি জানতে পারে আয়ান ওকে পছন্দ করে তো কাম হয়ে গেল। এমনিতেই সারাদিন তার মাথা খায় দুই ভাইয়ের মধ্যে এক ভাইয়ের বউ করে আনবে, তাই আর বলতে গিয়েও বলল না। তানিশার ও খুব ইচ্ছে ছিল ওর ভাইটা বড় থাকলে জুথিকে ওর ভাবি বানাবে, কিন্তু স্বপ্ন তো স্বপ্নই রয়ে গেল, কারণ ভাইটা যে অনেক ছোট। দুই বান্ধবী আরও কিছুক্ষণ কথা বলে ফোন কেটে দিয়ে যে যার মতন শুয়ে পড়ল। অন্ধকারকে কাটিয়ে বিশাল সূর্যটা উদিত হলো পৃথিবীর বুকে। চারিদিকে সূর্যের আলোয় আলোকিত হলো।